হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেডস, যেমনটা বলেছিলাম যে ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। আমরা চেষ্টা করছি সমস্ত রকমভাবেই, এবং ক্লাস তো অনেকদিন ধরেই শুরু হয়ে গেছিলো। তোমরা জানো প্রতিটি বিষয়, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, প্রতিটি বিষয়ের একদম প্রথম থেকে শেষ অবধি, অ্যাডভান্স লেভেল অবধি টপিক ওয়াইজ আমরা সেশন করাচ্ছি। আমরা যদি ইতিহাসের কথা বলি তাহলে অ্যানশিয়েন্ট, মেডাইভেল, মডার্নেরও ক্লাস কম করেছি। এছাড়াও আমরা প্লেলিস্ট দেখবে যেখানে আমরা আর্ট অ্যান্ড কালচারেরও টপিক ধরে ধরে ক্লাস নিয়েছি অলরেডি বেশ কিছু। সেখানেও বেশ কিছু ইতিহাসের পর্যায় এবং ইতিহাসের বিভিন্ন ধারা উঠে এসছে, তথ্য উঠে এসছে। আমরা যদি খুব টু দ্য পয়েন্টে টপিক ওয়াইজ এগিয়ে আসি তাহলে অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে আগের ক্লাস অবধি আমরা দেখে নিয়েছিলাম সিন্ধু সভ্যতা কী করে উত্থান হচ্ছে, তার বিভিন্ন অঞ্চল সম্বন্ধে ধারণা তৈরি হচ্ছে, টাউন প্ল্যানিং বা তার বিভিন্ন রকম স্পটসগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যেহেতু তার পরে মাঝখানে একটা দীর্ঘ সময় পিএসসির মিসলিনিয়াস সার্ভিস কিংবা ক্লার্কশিপের এক্সামের মেন্স এক্সাম ছিল, কপি চেকিংয়ের চাপ ছিল, তাই ক্লাস একটু বিরতিতে গেছিলো। কিন্তু তোমাদের কথা দিয়ে দিয়েছি অলরেডি, তোমাদের গ্রুপে তোমরা জেনে গেছো যে 50 দিনের স্পেশাল ক্লাস নিয়ে আমরা আসছি, যেখানে টোটাল সিলেবাসটাকে টানা শেষ করা হবে। তো সেই নিরিখে যেখান থেকে শেষ করেছিলাম তার পরের অংশ থেকেই শুরু করে দিচ্ছি, যে সিন্ধু সভ্যতার বাকি পরের অংশ থেকে আমরা এবার ইতিহাসের অংশ থেকে শুরু করে দিচ্ছি, যেখানে তোমাদের আর পড়াতে আর ফ্লো নষ্ট হবে না। দয়া করে ক্লাসগুলো দেখো, টেলিগ্রাম গ্রুপে যোগ করে থাকো। প্রতিটি ক্লাসের নোট বাংলা এবং ইংরেজিতে পিডিএফ আকারে সেখানে পড়ে যাচ্ছে। তো দ্রুত ডেসক্রিপশন বক্স দেখে নাও এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকো। এবং যে যে টপিকগুলো হচ্ছে তার ওপর কিন্তু মক টেস্টও আয়োজিত হবে, যে তোমরা পারফর্ম করে নিজেকে বুঝিয়ে দিতে পারবে যে যে ক্লাসগুলো তোমরা করছো সেটা তোমাদের আদৌ কাজে লাগছে কিনা। এবং আমরা আশা রাখছি তোমাদের সার্বিক উদ্যোগও এবং তোমাদের পছন্দ বা তোমাদের তোমাদের যে ইনভলভমেন্ট সেটাও কোথাও না কোথাও আমাদেরকে অনুপ্রাণিত করবে। যাই হোক, কথা না বাড়িয়ে সেশনটা শুরু করে দিই, যেখানে আমরা শুরু করে দেব যে সিন্ধু সভ্যতা অ্যাকচুয়ালি রান করেছিল কীরকমভাবে। তো আজকের টপিকে আমরা কি দেখব? এই টপিকে আমরা শুরু করব তার অর্থনীতি, তার রাজনীতি, তার সমাজ ব্যবস্থার প্রতিটি পরত আমরা দেখে নেব। সিন্ধু সভ্যতার আমরা প্রথম যে পয়েন্টটি দেখব সেটা হচ্ছে এগ্রিকালচার, কৃষিকাজ কেমন হয়েছিল। কৃষিকাজের কথা বলতে গেলেই যেটা মনে রাখতে হবে, সিন্ধু সভ্যতা বা যাকে আমরা মূলত হরপ্পা সভ্যতা নামে পরিচয় করে থাকি, সেটা মূলত নগর ভিত্তিক সভ্যতা হলেও সেখানে কিন্তু অ্যাগ্রো ইকোনমির একটা বড়সড় ভূমিকা ছিল। হ্যাঁ, কমার্স ছিল, বাণিজ্য ছিল, কিন্তু এগ্রিকালচার ছাড়া সেই সময় কমার্সের ভূমিকা খুব বেশি ছিল না। ছিল, ভালো রকমভাবেই ছিল, শিল্প, কারুকার্য, চাকার ব্যবহার সবই চলে আসছে, কিন্তু চাষবাস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই এই ধরনের নগরভিত্তিক সভ্যতাতে। অ্যাগ্রিকালচার ওয়াজ দ্য ব্যাকবোন অফ দিস সিভিলাইজেশন। এগ্রিকালচার এই সভ্যতার একদম শিরদাঁড়া ছিল, মেন কশেরুকা ছিল। প্রোভাইডিং দ্য সারপ্লাস নেসেসারি টু সাস্টেন ইটস ম্যাসিভ আরবান সেন্টার্স লাইক হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো। হরপ্পা এবং মহেঞ্জোদারোর যে বিকাশ হয়েছিল, যে নগরভিত্তিক সভ্যতার বিকাশ হচ্ছে, সবই কিন্তু হচ্ছে এই কৃষিকার্যের ব্যাপক অগ্রগতির মাধ্যমে। সুতরাং কৃষিকার্যের গুরুত্ব এই সভ্যতায় খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি কৃষি দ্রব্য কি কি উৎপাদিত হতো তার ডাইভার্সিটি একটু দেখে নিই এই সভ্যতার ক্ষেত্রে, তাহলে কি কি দেখতে পাই? দ্য হরপ্পানস ওয়্যার প্রফিশিয়েন্ট ইন গ্রোয়িং আ ভ্যারাইটি অফ ক্রপস অ্যাক্রস ডিফারেন্ট সিজন। বিভিন্ন ঋতুতে তারা বিভিন্ন রকম শস্য চাষ করার তাদের কিন্তু পারদর্শিতা ছিল। যেমন রবি শস্য তারা চাষ করত এবং তারা খারিফ শস্য চাষ করত। মূলত তারা যে যে ধরনের কৃষি দ্রব্যগুলোকে চাষবাস করত সেগুলো কি কি? সেগুলো হচ্ছে গম আর বার্লি। গম আর বার্লি, এই গম আর বার্লি দেখা গেছে বিভিন্ন অভিযানে, বিভিন্ন খনন কার্য থেকে, যে দুই ধরনের গম এবং বার্লির মূলত চাষবাস সেই সময় হতো। এছাড়াও বিভিন্ন রকম সময়তে দেখা গেছে বিভিন্ন জায়গায়, সিন্ধু সভ্যতার বিভিন্ন কেন্দ্রে, যে সেখানে অয়েল সিডের চাষ করা হয়েছে, অর্থাৎ তৈল বীজের চাষ করা হয়েছে। তৈল বীজ আবার অনেক রকমের ছিল, সর্ষে, মাস্টার্ড, সিসাম,
বা যাকে আমরা বলি তিল এবং লিনসিড বা তিসির তৈলবীজ চাষ করা হতো। এবং চাষ করা হতো লিগামস অর্থাৎ ডাল জাতীয় শস্যকেও ব্যবহার করা হতো, যেমন মটরশুঁটি কিংবা তোমার ছোলা কিংবা পার্টিকুলার যাকে বলা হয় মুগ ডাল, এগুলোরও কিন্তু ব্যবহার করা হতো। কটনের চাষ পৃথিবীতে প্রথম করেছিল যারা, তারা আর কেউই নয়, হরপ্পা সভ্যতার বাসীরা। এই কোশ্চেনটা তো বহুবার ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসছে এবং বিভিন্ন রকম চাকরি বাকরি পরীক্ষায় তো আসেই। তো এই পয়েন্টটা খুবই মাথার মধ্যে রাখতে হবে। দ্য হরপ্পানস ওয়ার দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট টু প্রডিউস কটন, এটাকে তো মনে রাখতে হবে অবশ্যই। এবং যেটা মনে রাখতে হবে যে এই কটনকে বলা হতো কিন্তু সিন্ধন। কারা বলতো? বলতো গ্রিকরা। কারণ যেহেতু সিন্ধ এই অঞ্চলে এটা চাষ হচ্ছে, তাই ওই সিন্ধ নাম থেকে এই কটনকে তারা নাম দিয়েছিল সিন্ধন। তো কটনকে তখন কি নামে ডাকা হতো? পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, মনে রাখবে সিন্ধন নামে ডাকা হতো। এই পয়েন্টগুলোকে অবশ্যই বেশি করে খেয়াল করে রাখবে। সিন্ধন নামে ডাকা হতো, কটনকে তখন সিন্ধন নামে ডাকা হতো। এছাড়া রিজিওনাল ভ্যারাইটি বেশ কিছু অঞ্চল ভেদে আঞ্চলিক ক্ষেত্র অন্যরকম চাষবাসও আছে। যেমন ধানের চাষ খুব গুরুত্বপূর্ণ ছিল। ধানের চাষের আমরা বৈশিষ্ট্য থেকে পাই, যেমন গুজরাটের আমরা পাই রংপুর থেকে, যেমন গুজরাটের আমরা লোথাল থেকে পাই। ধানের তুষ, ধানের দানা, এগুলো পাওয়া যাচ্ছে। এছাড়া বাজরা বা মিলেট পাওয়া যাচ্ছে আমরা গুজরাটেরই রোজদি কিংবা বাবরকোট থেকে। বিভিন্ন অঞ্চলে তার দানা পাওয়া যাচ্ছে। ফলমূলও কিন্তু বেশ ভালো রকমভাবে এই অঞ্চলে বা সিন্ধু সভ্যতার বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন আঞ্চলিক যে সাইটগুলো ছিল সেখানে চাষবাস হতো। যেমন চাষ করা হতো ডেটস, গ্র্যাপস কিংবা মেলন অর্থাৎ তরমুজ কিংবা আঙুর কিংবা খেজুর চাষ করা হতো এই বিভিন্ন অঞ্চলের এই সভ্যতাতে। সুতরাং ফলমূলের চাষ কিংবা বাজরার চাষ কিংবা ধানের চাষ মূলত হতো কোনটা? মূলত হতো গম এবং বার্লি। অর্থাৎ খারিফ শস্য রবি শস্যের সম্পূর্ণ একটা জ্ঞান এই চাষ কৃষিকার্যে তাদের কিন্তু ছিল। সময় ঋতু ভেদে তারা চাষ করত এবং অতিরিক্ত যে কৃষিজ দ্রব্য তারা থাকতো সেগুলো তারা কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কাজে লাগিয়েছিল। একটা ব্যবসা বাণিজ্য, ট্রেড অ্যান্ড কমার্স, এটা অবশ্যই এটা সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়, কারণ অর্থনীতির বিকাশ তাতেই হয়। কিন্তু কৃষিকার্য এটা কিন্তু তার মূল শিরদাঁড়া ছিল এই শহুরে অর্থনীতির ক্ষেত্রে, বিশেষ করে হরপ্পা সভ্যতার ক্ষেত্রে। আমরা যদি আরেকটু পয়েন্ট এগিয়ে যাই, তাহলে আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে এগ্রিকালচারে যে এত ডেভেলপড হচ্ছে, তাহলে নিশ্চয়ই তার কিছু টেকনোলজি ছিল, কিছু টুলস ছিল। তো সেই টুলগুলো কী কী যদি মনে রাখতে হয়, মনে রাখতে হবে এটাই যে এগ্রিকালচার ডেভেলপ হচ্ছেই বেশ কিছু আধুনিক উন্নত মানের টুলসের জন্য। আমরা যদি বিভিন্ন রকম প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোকে দেখি, ঐতিহাসিক যারা দেখেছেন, প্রত্নতাত্ত্বিকবিদ যারা দেখেছেন, তো আর্কিওলজিক্যাল সার্ভেতে পাওয়া যাচ্ছে কী কী জিনিস চাষের জন্য উন্নত মানের প্রযুক্তির ব্যবহার করা হতো। যেমন প্লাগ অর্থাৎ নাঙলের ব্যবহার তারা খুব ভালো জানতো। পরীক্ষায় খুব কোশ্চেন আসে যে সব থেকে প্রাচীনতম নাঙল দ্বারা চাষ বা কৃষিক্ষেত্র, চাষাভূমি কোথায় পাওয়া যাচ্ছে? প্লাগড ফিল্ড কোথায় পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে রাজস্থানের কালীবঙ্গানে। এবং সেই চাষটা হয়েছিল কিন্তু আড়াআড়িভাবে, অর্থাৎ একই সিজনে দুই ধরনের শস্যকে চাষ করা হয়েছিল। টু ক্রপস গ্রোন টুগেদার, দুই ধরনের মানে মিক্সড ক্রপিং হতো। এটা তার সব থেকে বড় বৈশিষ্ট্য, রাজস্থানের কালীবঙ্গান। এই বৈশিষ্ট্যগুলোকে মনে রাখতে হবে, মেমোরাইজ রাখতে হবে, যাতে পরীক্ষায় তোমরা পারফর্ম করতে পারো। টেরাকোটা মডেলস অফ প্লাগস অর্থাৎ এই লাঙলের কিন্তু টেরাকোটার মূর্তিও পাওয়া যাচ্ছে, যেমন পার্টিকুলারলি হরিয়ানার বনওয়ালিতে কিংবা পাকিস্তানের বাহালপুরে। এইখানে কিন্তু আমরা বেশ টেরাকোটার যেমন লাঙল দেখতে পাচ্ছি, তেমনই দেখতে পাচ্ছি কাঠের নাঙল, তেমন দেখতে পাচ্ছি কিন্তু উডেন প্লাগস। ঠিক আছে, কাঠের নাঙলও ব্যবহার করা হতো, তার বৈশিষ্ট্য কিন্তু এই অঞ্চল থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া যে
ফসল যখন কাটা হতো, তো কাটার জন্য কাস্তে ব্যবহার করা হয় যেমন এখন, বা আরও অনেক আধুনিক মানে যন্ত্রপাতি আবিষ্কার করা হয়ে গেছে, তেমনই ফসল উত্তোলনের জন্য, ফসল কাটার জন্য তখন যে হারভেস্টিং টুলগুলো ছিল অর্থাৎ কাস্তে, সেই কাস্তেরও তারা ব্যবহার জানতো। এবং সেই কাস্তে প্রথম প্রথম দিকে মানে তৈরি হতো কিন্তু পাথরের ধারালো কাস্তে তৈরি হতো, যার হাতল হতো কাঠের। হরপ্পানস ইউজ স্টোনস, সিকলেট, উডেন হ্যান্ডেলস ফর রিপিং ক্রপস। এছাড়া শস্য যখন মানে এসে যেত, তখন তাকে ধারাই মারাই করে বাটনা বাটার জন্য বা তাকে প্রসেস করার জন্য তারা বেশ কিছু শিলনোড়া জাতীয় জিনিসপত্রগুলো তারা ব্যবহার করতো, এবং সেগুলো অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পাথরের তৈরি হতো। তোমরা দেখতেই পাচ্ছ যে এরকমভাবে পাথরের দাঁতওয়ালা কাস্তে ব্যবহার করা হতো সেই সময়, যার পাথর হতো কাঠের তৈরি, যেখানে শস্য কাটার জন্য কিন্তু ব্যবহৃত হতো। অর্থাৎ উন্নত মানের প্রযুক্তিবিদ্যার সাহায্য নেওয়া হয়েছে, যার মাধ্যমে কিন্তু চাষবাস এগিয়ে গেছে। এবার চাষ শুধুমাত্র যে টেকনোলজির জন্য তাও নয়, তাহলে নিশ্চয়ই সেখানে জলের ব্যবস্থা থাকা দরকার। কৃষিকার্যে জলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তো সেই নিরিখে ইরিগেশন সিস্টেমটাকে আমাদের জেনে রাখতে হবে যে ওয়াটার ম্যানেজমেন্ট সেই সময় কি করা হতো। আমরা যদি সেই জিনিসটাকে খুব ভালো করে দেখার চেষ্টা করি, তাহলে যে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো, সেটা হচ্ছে যে হরপ্পার বিভিন্ন যেগুলো উন্নত মানের জায়গা, ইম্পর্টেন্ট সাইটস যেগুলো, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা আধা শুষ্ক আবহাওয়ার অঞ্চল ছিল, অর্থাৎ সেমি অ্যারিড রিজিয়ান ছিল। তা সত্ত্বেও উন্নত মানের জল ব্যবস্থা থাকার জন্য তারা কিন্তু এই কৃষিকার্যে অগ্রগতি পেয়েছিল। একটা নিজস্ব ইঞ্জিনিয়াস ওয়ে টু ম্যানেজ ওয়াটার সিস্টেম, তার একটা বড়সড় মানে বৈশিষ্ট্য ছিল সেইখানে। নাহলে কৃষিকাজে তারা এতখানি অগ্রগতি করতে পারতো না। আর যদি তাই না হতো, তাহলে তারা সেটা ব্যবসা বাণিজ্য কনভার্ট করতে পারতো না। তো ফ্লাড ইরিগেশন সিস্টেম এটা গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ প্লাবন সেচ ব্যবস্থা। ফ্লাড ইরিগেশন সিস্টেম বা প্লাবন সেচ ব্যবস্থা, যখন যখন মানে প্লাবন হতো, বৃষ্টি বেশি হতো বা নদীর জল আশেপাশের অঞ্চলকে ডুবিয়ে দিত, তারপরে যখন নদীর জল শুকিয়ে যেত, চলে যেত, তাহলে ন্যাচারালি সেই জায়গাটা পলিমাটিযুক্ত অঞ্চল হয়ে যেত। তো তখনকার দিনের অধিবাসীরা কি করতো, যেখানে যেখানে প্লাবন ভূমি, নদীর জল সরে যাওয়ার পর সেখানে তারা তখন নবীন পলিযুক্ত অঞ্চলে চাষবাস করত। চাষবাস হয়ে যাওয়ার পর গরমকালের দিকে যখন আরও শুকিয়ে আসছে এবং এই শস্য মানে চাষবাস যখন পরিপক্ক হয়ে যাচ্ছে, তখন সেটা কাটার চেষ্টা করত। অর্থাৎ মূলত তারা নভেম্বর মাস নাগাদ এই প্লাবন ভূমিতে এখানকার চাষিরা চাষবাস করত, বীজ বপন করত, এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এপ্রিল মাস নাগাদ যখন শস্য তৈরি হয়ে যাচ্ছে, চাষবাস কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন ফসল কাটার ব্যবস্থা তারা করত। এছাড়াও ক্যানেল সিস্টেম বা খাল দ্বারা সেচ কার্যের ব্যবহারও ছিল সেই সময় বেশ কিছু। পার্টিকুলার যদি তোমাকে স্থান বলে পরীক্ষার কোশ্চেনে, তাহলে এটা মনে রাখবে অবশ্যই, আফগানিস্তানের শত্রু ঘাই, এটা একটা ইম্পর্টেন্ট সাইট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের জন্য। সেখানে কিন্তু বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে যে খাল সেচের মাধ্যমে চাষাবাদ করার, এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় খুব খুব ইম্পর্টেন্ট। এছাড়া পাঞ্জাব অঞ্চলে, যেখানে এত বৃহৎ, আমরা জানি 5 ইয়ার্স প্ল্যানিং, সবুজ বিপ্লব হচ্ছে, চাষবাসে বাড়ছে, পাঞ্জাবের পঞ্চনদীর অঞ্চল, দোয়াব অঞ্চল, পলিমাটিযুক্ত অঞ্চল, মানে সোনাই রাঙা যাকে বলা হয় ফসল ফলে, সেখানে কি কোনো রকমভাবে ক্যানেল সিস্টেম ছিল না তৎকালীন সময়? সেরকমভাবে কিন্তু কোনো রকমভাবে প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যায়নি, মাটি খুঁড়ে কোনো নিদর্শন পাওয়া যায়নি। হয়তো বা সময় নিরিখে সেখানে পলি জমে গেছে, কিন্তু আমরা কিন্তু যে ক্যানাল সিস্টেমের পরিচয় পাচ্ছি আফগানিস্তানের শত্রুঘাই অঞ্চলে, পাঞ্জাবে কিন্তু সেই রকমের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি না। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য মাথায় রাখার বিষয়। এছাড়া দেখতে পাবো বড় বড় ওয়াটার রিজার্ভারের ব্যবস্থা করা হতো। ওয়াটার রিজার্ভার বা জলাধারের ব্যবস্থা করা হতো। মূলত এই যে ধোলাভিরা, গুজরাটের ধোলাভিরা, এগুলো মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। গুজরাটের ধোলাভিরা অঞ্চলে বিখ্যাত ছিল যে একটা অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তি দ্বারা তৈরি করা এক ধরনের ওয়াটার রিজার্ভেশন সিস্টেম ছিল। অর্থাৎ বৃষ্টির জলকে ধরে রেখে পাথর দ্বারা এক ধরনের জলাধার তৈরি করা হয়েছিল। এছাড়া ওয়েল ইরিগেশন বা কূপ তৈরি করা হয়েছিল। কূপ 700-র কাছাকাছি কুয়ো তৈরি করা হয়েছিল। কোথায়? মহেঞ্জোদারো অঞ্চলে। ঠিক আছে।
এটাও কিন্তু গৃহপালিত সমস্ত কাজকর্ম করার জন্য, গৃহস্থ কাজকর্ম করার জন্য বা চাষের জন্য ব্যবহার করা হতো। এছাড়া গাবরবন্দ বলে এক ধরনের বাঁধের ব্যবহার করা হয়। সেটা কোথায়? বালুচিস্তান। বালুচিস্তান রিজিয়ানে গাবরবন্দ নামে এক ধরনের ড্যাম সিস্টেম ছিল, যেটা মূলত বৃষ্টির জলকে সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হতো। এবার এই জল গেল, টেকনোলজি গেল, টুলস গেল, তাহলে এবং তারা জানতো কোন সময় যে কোন ঋতুতে কী ধরনের চাষ হবে, তাহলে যে অতিরিক্ত সারপ্লাস খাদ্য রয়েছে সেই খাদ্যগুলোকে স্টোর করার জন্য নিশ্চয়ই শস্যাগার লাগবে। এবং হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতায় বৃহৎ শস্যাগারের নিদর্শন, স্নানাগারের নিদর্শন, এটা নিয়ে তো বহুবার কোশ্চেন আসে। সুতরাং শস্যাগার বা খাদ্য স্টোরেজ করতে হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক একটা। তো ফুড স্টোরেজ অ্যান্ড সারপ্লাস কন্ডিশন কী যেন ছিল? দ্য এক্সিস্টেন্স অফ ম্যাসিভ গ্রেনারিজ proved that the IVC produced a significant agricultural surplus which was collected as tax or stored for emergencies. অর্থাৎ জরুরিকালীন পরিস্থিতিতে কর হিসাবে শস্য যেটা অতিরিক্ত হতো সেটাকে নেওয়া হতো, অথবা অথবা তাকে সঞ্চিত রাখা হতো, যাতে যদি প্রয়োজন পড়ে তাহলে তাকে আমরা কি করব? ব্যবহার করব। তো খাদ্য সংরক্ষণের একটা বড়সড় কিন্তু পরিচয় পাওয়া যাচ্ছে, শস্যাগারের আবার ছিল। দ্য গ্রেট গ্যানারিজ, পরীক্ষায় খুব খুব ইম্পর্টেন্ট, যেটা কোথায় পাওয়া যায়? দ্য লার্জেস্ট বিল্ডিং ইন দ্য সিটি ডিজাইনড ইন দ্য ইয়ার ডাক্টস ফর ভেন্টিলেশনস টু কিপ দ্য গ্যানারিজ ড্রাই। অর্থাৎ শস্য যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য ভেন্টিলেশন সিস্টেম ওয়ালা সব থেকে বড় গ্রেনারি বা শস্যাগার পাওয়া যাচ্ছে মহেঞ্জোদারোতে। পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ভেন্টিলেশন সিস্টেম ওয়ালা সব থেকে বড় শস্যাগার কোথায় পাওয়া যাচ্ছে? মহেঞ্জোদারোতে। এই যে ভেন্টিলেশন ওয়ালা শস্যাগার, এই এক্সট্রা পয়েন্টগুলোকে তোমাকে খেয়াল রাখতে হবে। শস্যাগার সব জায়গাতে পাওয়া যাচ্ছে কম বেশি, হরপ্পাতেও পাওয়া যাচ্ছে, কিন্তু বৃহৎ শস্যাগার ভেন্টিলেশন ওয়ালা সেটা কিন্তু মহেঞ্জোদারোতে পাওয়া যাচ্ছে। এই পয়েন্টগুলোকেই মাথার মধ্যে রাখতে হবে তোমাকে। এছাড়া হরপ্পার যে শস্যাগারের কথা বলছিলাম সেটা কি? আ সিরিজ অফ 6 গ্যানারিজ বিল্ট অন এ রেইজ প্ল্যাটফর্ম নিয়ার দ্য রিভার ফর ইজি ট্রান্সপোর্ট ভায়া বোটস। পার্থক্য দেখো, 6খানা প্ল্যাটফর্ম ছিল যেখানে নৌকো এসে দাঁড়াবে, একটা নদীকে কেন্দ্র করে সারাউন্ডিং ওয়েতে চাতাল মতো করে দেওয়া হয়েছিল, যেখানে শস্য নামানো যাবে, ওঠানো যাবে, এবং সেখান থেকে ওই ডকইয়ার্ডের মতো করে করে এক ধরনের বৃহৎ শস্যাগার করা হচ্ছে। সেটা আবার হরপ্পার বৈশিষ্ট্য। অর্থাৎ ভেন্টিলেশন সিস্টেম বললে মহেঞ্জোদারো, কিন্তু যদি বলা হয় জাহাজ নৌকো ঢুকে সেখানে মালপত্র পরিবহন করার জন্য, ট্রান্সপোর্ট সুবিধা করার জন্য এই ধরনের শস্যাগার কোথায় থাকছে সেটা বললে হবে হরপ্পা। সার্কুলার প্ল্যাটফর্মস ছিল সেখানে, অর্থাৎ গোলাকার। হরপ্পাতে যে শস্যাগার ছিল সেটা কিন্তু গোলাকৃতি ছিল, সার্কুলার প্ল্যাটফর্ম ছিল। দিজ ওয়ার ইউজড ফর থ্রেসিং গ্রেইন অ্যাজ চেয়ার্ড রিমেন্স হুইট অ্যান্ড বার্লি ওয়ার ফাউন্ড ইন দ্য ক্রেভিস। অর্থাৎ সেই সব যখন মাটি খনন কার্য করা যায় তখন দেখা যাচ্ছে যে বেশ কিছু ওই চাতালের ওপর পোড়া গম কিংবা বার্লির অবশিষ্ট থাকছে। অর্থাৎ শস্য মজুদ এবং শস্য যে এদিক ওদিক পরিবহন করার জন্য এই নদীর মারফত বা এই বৃহৎ সার্কুলার যে যে প্ল্যাটফর্ম ব্যবহার করা হতো তার কিন্তু বৈশিষ্ট্য এই অঞ্চল থেকে পাওয়া যাচ্ছে। নেক্সট যদি আমরা যাই তাহলে প্রাণীদের ব্যবহার কতখানি হতো কৃষিকার্যে, সেটাও খুব ইম্পর্টেন্ট। কৃষিকার্য যেমন চলতো তেমন চলতোই, তার সঙ্গে সঙ্গে চাকার বিবর্তন আসছে। আমরা জানি হরপ্পা সভ্যতা এমন একটা সভ্যতার সময়কাল দিয়ে যাচ্ছে যেখানে চাকার ব্যবহার হচ্ছে, আবিষ্কার করছে মানুষজন, অলরেডি হয়ে গেছে চাকার বিবর্তন, অলরেডি তার আগে হয়ে গেছে। পাথরের যুগ, প্রস্তর যুগ শেষ হয়ে আসছে এবং ধাতুর যুগের উত্থান হচ্ছে। অর্থাৎ চাকার ব্যাপক ব্যবহার, পশু পক্ষীর ব্যবহার অর্থাৎ পশু পালন করা হচ্ছে, এবং ধাতুর ব্যবহার, এই সমস্ত কিছু সম্ভার মিলিয়ে সেই সময় নতুন দিগন্তে উত্তীর্ণ হচ্ছে সিন্ধু সভ্যতা। পশুপালনও কৃষিকার্যের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই ধরনের সমাজ ব্যবস্থার অর্থনীতিতে। অর্থাৎ পশু পালন করা হচ্ছে জোরদার দমে। মূলত ক্যাটেল অর্থাৎ ষাঁড় বলদ এদের চাষ পালন করা হচ্ছে, কিংবা বাফেলো মহিষের চাষ করা হচ্ছে, পশুপালন করা হচ্ছে। শিপস গোটস পিগস অর্থাৎ শুয়োর কিংবা ছাগল ভেড়ার পালন করা হচ্ছে। মাল পরিবাহী করার জন্য মূলত তারা দুই ধরনের পশুকে ব্যবহার করছে, একটা হচ্ছে গাধা আর একটা হচ্ছে উট।
উট আর গাধা হচ্ছে মালবাহী পশু হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারা এই অর্থাৎ হরপ্পাবাসীরা কোন পশুকে কীরকমভাবে ব্যবহার করতে হবে সে আদায় যথেষ্ট রকমভাবে তাদের যথেষ্ট নলেজ ছিল। আমরা যেমন জানি যে কুকুর তাদের ছিল সেই সময় প্রথম গৃহীত পালিত পশু বা পোষ মানানো পশু বলা যেতে পারে। কুকুর তাদের সঙ্গী ছিল বলা যেতে পারে। এছাড়াও গরু কিংবা ষাঁড় এগুলো তো পরিচয় পাওয়া যাচ্ছেই। এছাড়াও হাতির সম্বন্ধে তাদের ধারণা ছিল, হাতি, গন্ডার এই সম্বন্ধে তাদের কিন্তু জ্ঞান ছিল। যদিও বা একটা বিশেষ পর্যায়ে আছে, অর্থাৎ ঘোড়ার সম্বন্ধে তাদের কিন্তু ধারণা সেরকমভাবে ছিল না। ঘোড়া কেন্দ্রিক সভ্যতা বলা যেতে পারে না সিন্ধু সভ্যতাকে। যদিও ঘোড়ার হাড় পাওয়া যাচ্ছে কোথায়? ঘোড়ার হাড় পাওয়া যাচ্ছে সুরকোডাটা অঞ্চলে। সুরকোডাটা অঞ্চলে ঘোড়ার হাড় পাওয়া যাচ্ছে। খুব খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট পরীক্ষার জন্য, অনেকবার পরীক্ষায় আসছে এই পয়েন্টগুলোকে একটু খেয়াল করে রাখতে হবে। সুরকোডাটা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর ইউর এক্সাম, যেখানে ঘোড়ার হাড় পাওয়া যাচ্ছে। যদিও সিন্ধু সভ্যতা ঘোড়া কেন্দ্রিক সভ্যতা ছিল না, এই পয়েন্টটাকে খেয়াল রাখতে হবে। যদিও তারা জানতো হাতি গন্ডারের ব্যবহার, তারা জানতো কি বলে গাধা এবং উটের ব্যবহার মূলত মাল পরিবহন করার জন্য, এছাড়া পশুপালন করার জন্য তারা শাবক হিসাবে তারা ওই মহিষ, গরু কিংবা ভেড়া, ছাগল কিংবা শুয়োরের ব্যবহার করত, কিন্তু তারা কিন্তু ঘোড়ার ব্যবহার করেনি। এই পয়েন্টটাকে খেয়াল রাখতে হবে। যদি বর্তমানের যে খনন কার্য চলছে, যে ইতিহাস চর্চা চলছে, তার যদি পয়েন্ট দেখে নিই, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে খুব খুব ইম্পর্টেন্ট, আমি আবার বলছি এমনভাবেই পড়ো যেখানে তোমাদের পরীক্ষায় কেউ আটকাতে না পারে। আমরা দেখেছি সাম্প্রতিককালে বেশ কিছু কোশ্চেন কিন্তু এসছে যেখানে ট্রেন্ড পাল্টে কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড ইতিহাস এসছে। সুতরাং এই পয়েন্টটা যেটা বলছি এখন খুব খুব মন দিয়ে দেখবে। 2025 সালের যদি আমরা রিসেন্ট টাইমলাইন দেখি তাহলে দেখতে পাবো নতুন পড়াশোনায় দেখা যাচ্ছে এক ধরনের পরীক্ষা আসছে। কোন পরীক্ষা? যাকে আমরা বলছি টুথ এনামেল ডেটিং সিস্টেম। টুথ এনামেল ডেটিং সিস্টেম অর্থাৎ দাঁতের যে অ্যানিমেল থাকে, দাঁতের যে এনামেল, তার ডেটিং সিস্টেম মারফত দেখা যাচ্ছে যে 7000 থেকে 8000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ব্যাপক পরিমাণে মেহেরগড় অঞ্চলে এবং ওভারঅল হরপ্পার বিভিন্ন অঞ্চলে যে কৃষিকার্য হতো এবং সেটা ব্যাপকভাবে হতো, তার নতুন করে কিন্তু পরীক্ষা নিরীক্ষায় সেটা উঠে আসছে। অর্থাৎ মেহেরগড় সভ্যতাটাও যে কৃষিকার্য নির্ভরশীল ছিল তা কিন্তু নতুন করে প্রত্যায়িত হচ্ছে। এই কোন ধরনের পরীক্ষা? টুথ এনামেল ডেটিং সিস্টেম। তো এই সিস্টেমটাকে মনে রেখে দিও, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া যদি রিসেন্ট পয়েন্ট তো জানতে হয়, রাখি গড়িতেও বেশ কিছু আপডেট এসছে। রাখি গড়ি 2024 সাল 25 সালের যে পরীক্ষা, সেখানেও দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু অ্যাডভান্স লেভেলের ওয়াটার স্টোরেজ স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এবং একটি নদীর নাম পাওয়া যাচ্ছে। নদীটার নাম কি? দৃশ্যাবতী রিভার। অর্থাৎ দৃশ্যাবতী রিভার সিস্টেমকে তখনকার দিনের বলা হচ্ছে লাইফ লাইন অফ ইরিগেশন, অর্থাৎ শেষ কার্যের জীবন রেখা বলা হচ্ছে। দৃশ্যাবতী নদীর নাম পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, বলে রাখলাম, পরীক্ষার জন্য খেয়াল রাখবে। কোন নদীকে কেন্দ্র করে রাখিগড়িতে কৃষিকার্য বা শহর এগিয়ে যাচ্ছে, নগর ভিত্তিক সভ্যতা এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রিসেন্ট রিপোর্ট অনুযায়ী 2024-25 সালের রিপোর্ট অনুযায়ী দৃশ্যাবতী রিভার, যাকে লাইফ লাইন অফ ইরিগেশন অফ দ্য রাখিগড়িকে বলা হচ্ছে। এছাড়াও ক্লাইমেট যদি দেখা যায় তাহলে দেখতে হবে রিসেন্ট যে পরীক্ষা নিরীক্ষা চলছে তাতে দেখা যাচ্ছে যে খ্রিস্টপূর্ব 1900 খ্রিস্টপূর্বাব্দের সময় সেখানে কিন্তু 1 শতকের বেশি অর্থাৎ 100 বছরের বেশি সময় ধরে সেখানে শুষ্ক আবহাওয়া ছিল এবং খরাপ্রবণ অঞ্চল ছিল। তবুও এই খরাপ্রবণ অঞ্চল থাকা কারণ, শতাব্দী ব্যাপী খরাপ্রবণ অঞ্চল থাকা সত্ত্বেও সেখানে যে শহর ভিত্তিক সভ্যতা তৈরি হচ্ছে, অল্প বিস্তর চাষবাস হচ্ছে, তা কিন্তু ব্যাপক জল সংরক্ষণ এবং জলের বন্টনের জন্য হচ্ছে। যদিও তার প্রভাব পরবর্তী ক্ষেত্রে পাওয়া যায় যে ঠিকঠাক করে তারা কিন্তু ধরে রাখতে সেটা পারেনি। তো সুতরাং খরার প্রভাব সভ্যতা ধ্বংস হওয়ার পেছনে একটা অন্যতম বড় কারণ, তা কিন্তু এই রিসেন্ট রিপোর্টেও উঠে আসছে। ঠিক আছে, ডি আরবানাইজেশন, নগরায়ন অতিরিক্ত হয়ে গেলে খরার যে প্রভাব আসতে পারে সেটা কিন্তু এইখান থেকেই তার বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে।
আমরা যদি আরেকটু এগিয়ে যাই যে ওভারঅল আমরা কি জানলাম, ওভারঅল জানতে পারলাম যে প্রথম কটনের চাষ আসছে এই সময় কোথা থেকে আসছে, মেহেরগড় মহেন্দ্র রিজিয়ন থেকে, যাকে গ্রিকরা কি বলতো, গ্রিকরা বলতো সিন্ডান। এছাড়া কি জানলাম, আমরা জানলাম যে সব থেকে পুরনো কৃষিভূমি অর্থাৎ নাঙল দ্বারা চাষ করা যে কৃষিভূমি সেটা দেখতে পাচ্ছি সব থেকে পুরাতন এই অঞ্চলেই, কোথায়, কালীবঙ্গান অঞ্চলে, যেখানে মিক্সড ক্রপিং অর্থাৎ একসাথে দুই ধরনের চাষবাস করা হয়েছে শস্যের। এছাড়া টেরাকোটার প্লাগ দেখা গেছে, টেরাকোটার লাঙল পাওয়া যাচ্ছে সেই সময়, কোথায় দেখতে পাচ্ছি আমরা, বানোয়ালি এবং চালিস্তানে, ঠিক আছে, অর্থাৎ মাটি টেরাকোটার মূর্তি পাওয়া যাচ্ছে সেখানে। এছাড়া ইরিগেশন ক্যানেল পাওয়া যাচ্ছে, যেখানে আর্টিফিশিয়াল ওয়াটার চ্যানেল তৈরি করা হচ্ছে, কোথায়, আফগানিস্তানের শত্রুঘাইতে, আমরা আগেই পড়লাম। এছাড়া রাইস এভিডেন্স, ধানের তুষ পাওয়া যাচ্ছে, ধানের দানা পাওয়া যাচ্ছে, কোথায়, লোথাল, রংপুর, গুজরাটের। এছাড়া ওয়াটার স্টোরেজ, জলের জায়গা সংরক্ষণ কোথায় করা হচ্ছে, লার্জ স্টোন, পাথরের জলের ধারা রাখা হচ্ছে, কোথায় রাখা হচ্ছে, ধোলাভিরাতে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষার আগে তোমরা অবশ্যই কিন্তু এগুলোকে দেখে যেও বাবা, এগুলো কিন্তু এবারের জন্য পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা যদি নেক্সট দেখে নিই, সেটা হচ্ছে কি, টেকনোলজি অ্যান্ড ক্রাফট অফ আইবিসি, টেকনোলজি অ্যান্ড ক্রাফট অফ আইবিসি। মূল যদি পয়েন্ট দেখি যে ভারতবর্ষে প্রথম নগরভিত্তিক তথা পৃথিবীর ইতিহাসে প্রথম নগরভিত্তিক সভ্যতার সূত্রপাতই হচ্ছে এই হরপ্পা সভ্যতার মারফত। তো ফার্স্ট আরবানাইজেশন ইন ইন্ডিয়া, এবং পৃথিবীর অন্যান্য যে শহরভিত্তিক সভ্যতা তৈরি হচ্ছে, নগর সভ্যতা তৈরি হচ্ছে, তার নিদর্শন বলা যেতে পারে এই আমাদের সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। অর্থাৎ এখানে যেমন পাথর এবং ধাতু দুইয়ের ব্যবহার হচ্ছে, ব্রোঞ্জের ব্যবহার সেই সময় বেশ হচ্ছিল, যদিও টিন কপার এগুলোর খুব ব্যাপক পরিমাণে পাওয়া যেত না, সেই কারণে কি করা হতো, তামা টিনের পরিবর্তে ব্যবহার করা হতো, কপার ইনস্টিড অফ টিন, ঠিক আছে, আর্সেনিক মেশানো হতো এবং তার মারফত ব্রোঞ্জের ব্যবহার করা হতো। তো ব্রোঞ্জের টুলও এই সময় ব্যাপকভাবে পাওয়া গেছে, ঠিক আছে। যদিও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মনে রাখো, তোমরা সবাই জানো, আয়রন ওয়াজ নট নোন টু দ্য পিপল, অর্থাৎ লোহার ব্যবহার সিন্ধু সভ্যতার লোকজন জানতো না। ন্যাচারালি আত্মরক্ষার জন্য লোহার যে ব্যবহার আমরা জানি, বিভিন্ন মেশিন, বিভিন্ন অস্ত্র শস্ত্র সমস্ত লোহা কেন্দ্রিক হয়, তাহলে সিন্ধু সভ্যতা ধ্বংসের পেছনে অস্ত্রের যে সেরকম খুব ব্যাপক ব্যবহার ছিল না, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। লোহার ব্যবহার জানতো না, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট পরীক্ষার জন্য। ইম্পর্টেন্ট ক্রাফট কি ছিল, স্পাইনিং হুইলস, অর্থাৎ এই যে আমরা সুতো বোনার যে চাকা, সুতো কাটার যে চাকা সেই সময় এসছে। এছাড়া ব্রিক লেইং, অর্থাৎ ইট তৈরির যে ভাঁটা যাকে বলা হয়, যেখানে ইট ভাঁটা বলা হয়, ইট তৈরি করা হতো রাজমিস্ত্রি কাজের জন্য। বোট মেকিং, নৌকো তৈরির নিদর্শন পাওয়া যাচ্ছে, শিলমোহর তৈরির নিদর্শন পাওয়া যাচ্ছে, টেরাকোটার জিনিসপত্র তৈরির ম্যানুফ্যাকচারিং তোমার নিদর্শন পাওয়া যাচ্ছে। এছাড়া সোনায় যারা কাজকর্ম করে, স্বর্ণকার যারা বলা হয়, তারা অর্নামেন্ট তৈরি করার জন্য তাদের নিদর্শন পাওয়া যাচ্ছে। এছাড়া পটারি, অর্থাৎ মাটির কাজকর্ম করার জন্য, টেরাকোটার মাটির কাজকর্ম করার জন্য তাদের সেখানে চাকার ব্যবহার পাওয়া যাচ্ছে। অর্থাৎ তারা যে চাকার ব্যবহার খুব ভালো রকমভাবে জানতো, সেই বৈশিষ্ট্য কিন্তু এই নিদর্শন থেকেই উঠে আসছে, যে টেকনোলজি তারা কীভাবে ব্যবহার করেছে। টেকনোলজি গেল, চাষবাস গেল, তো ন্যাচারালি কি ডেভেলপ হবে, ট্রেড বা কমার্স ন্যাচারালি ডেভেলপড হয়ে গেল। ট্রেড বা কমার্স ডেভেলপ হচ্ছে কীরকমভাবে, আন্তর্জাতিক এবং অঞ্চলের মধ্যে ব্যবসা বাণিজ্যর মাধ্যমে, এবং সেটা হতে পারে স্থলপথে, হতে পারে নদীপথে, ইভেন হতে পারে সমুদ্রপথে। আমরা যদি এগুলো দেখি, বিভিন্ন রকম আর্কিওলজিক্যাল এভিডেন্সগুলো দেখি, কারণ কোনো তো লিখিত রূপ পাওয়া যাচ্ছে না, কারণ সব থেকে প্রাচীন শিলালিপি পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু সেটা পিক্টোরিয়াল গ্রাফে, ছবি ইমেজ আকারে রয়েছে, যে ইমেজগুলোকে এখনও পুরোপুরি পড়ে উদ্ধার করা যায়নি। কিন্তু বিভিন্ন অন্যান্য উপাদান থেকে যা দেখা যায়, পাওয়া যায়, জানা যায়, দেখা যাচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতাতে কিন্তু দুই ধরনের ব্যবসা বাণিজ্য ছিল, এক এক্সটার্নাল
আর 2 ইন্টারনাল। তো আমরা যদি এগুলোকে একটু দেখি আর দেখতে পড়ার চেষ্টা করি, তাহলে কি দেখব? ইন্টারনাল ট্রেড অর্থাৎ ইন্টার রিজিওনাল ট্রেডের অবস্থা হয়েছিল সেই সময়। যেমন কপার রাজস্থানের ক্ষেত্রীয় অঞ্চলে থেকে আনা হতো, বালুচিস্তান থেকে আনা হতো, এবং বিভিন্ন জায়গায় হরপ্পার যে বিভিন্ন রকম নিদর্শনযুক্ত জায়গাগুলো পেয়েছো তোমরা, সাইটস পেয়েছো, সেখানে নিশ্চয়ই এদিক ওদিক হতো, ব্যবসা বাণিজ্য হতো কপারের। সোনা আনা হতো সুদূর দক্ষিণ ভারত থেকে, তোমরা কেজিএফ দেখেছো, কোলার রিজিয়ান থেকে, সাউথ ইন্ডিয়া থেকে সোনা আনা হতো। এছাড়াও সোনা আনা হতো আফগানিস্তান থেকে। তাহলে তোমাকে যদি বলা হয় যে কোলার বাদ দিয়ে কোত্থেকে সিন্ধু সভ্যতায় সোনা আনয়ন হতো, তাহলে কি বলবে? আফগানিস্তান থেকে আনা হতো। যদি কপার কোত্থেকে আনা হতো? রাজস্থানের খেত্রি মাইন এবং বালুচিস্তান থেকে কপার আনা হতো। ঠিক। এবার যদি বলা হয় অর্ধ মূল্যবান যেসব পাথর ছিল সেগুলো কোত্থেকে আসছে? অর্ধ মূল্যবান পাথরগুলো, যেমন একটা নাম বলে দিই, লাপিস লাজুলি থেকে কিন্তু বেশ ভালো ইউপিএসসিতে কোশ্চেন এসেছিল। সুতরাং ন্যাচারালি তোমাকে এই পয়েন্টগুলোকে ডাব্লিউবিসিএসের জন্য খেয়াল রাখতে হবে, কারণ ট্রেন্ড পাল্টাচ্ছে। লাপিস লাজুলি ফ্রম শত্রুঘাই, যেখানে আমরা একটু আগেই দেখেছিলাম শত্রুঘাইয়ের কথা, আফগানিস্তানের শত্রুঘাই থেকে লাপিস লাজুলি আসছে। কিংবা গুজরাটের যে লোথাল বা ভারুচ, সেইখান থেকে আসছে তোমার কার্লেনিয়ান। এছাড়া রাজস্থান আর ইরান থেকে আসছে সিয়াটাইট। শেলস, শামুক, ঝিনুক, এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু বিভিন্ন রকম যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে, যেমন নাগেশ্বর, যেমন বালাকোট, সেখান থেকে আসছে, কোস্টাল রিজিয়ন থেকে আসছে এই ধরনের শামুক, ঝিনুকের বিভিন্ন রকম উপাদান। সবটা মিলিয়ে নানা রকমের অলংকার, নানা রকমের নিদর্শন তৈরি করা হচ্ছে, যেগুলো ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এক্সটার্নাল ট্রেড বা ফরেন ট্রেড কিরকম হতো? হরপ্পা বিভিন্ন দেশের সঙ্গে সেই সময়ে কিন্তু হরপ্পা সভ্যতার সময়ে বা সিন্ধু সভ্যতার সময় ব্যবসা বাণিজ্য চলতো, অর্থাৎ আন্তর্জাতিক ব্যবসার জন্য এই সভ্যতা বিখ্যাত ছিল। মেসোপটেমিয়া বা সুমের সভ্যতার সঙ্গে ঘোর সম্পর্ক ছিল ব্যবসায়িকভাবে। 2350 খ্রিস্ট পূর্বের দিক থেকে এই তোমার মেসোপটেমিয়ার যে রাজবংশ ছিল, সারগান অফ আক্কর, তাদের এক ধরনের ইনস্ক্রিপশন ছিল কিউনিফর্ম ইনস্ক্রিপশন। সেখানে উদ্ধৃত আছে যে মেসোপটেমিয়ার সঙ্গে মেলুহার ব্যবসা হতো, অর্থাৎ মেসোপটেমিয়া থেকে হরপ্পা বা সিন্ধু অঞ্চলকে বলা হতো মেলুয়া, অর্থাৎ ইন্দাস রিজিয়ানকে বলা হতো মেলুহা। এটা কিন্তু একটা জিকের প্রশ্ন হয়ে গেল সঙ্গে সঙ্গে, যে হরপ্পাবাসীকে বা ইন্দাস রিজিয়ানকে কি নামে মেসোপটেমিয়ার লোক জানতো? মেলুহা অঞ্চল নামে। তো এইটা কোথায় উল্লেখ করা আছে? উল্লেখ আছে সারগান আরকার পিরিয়ডের এই কিউনিফর্ম ইনস্ক্রিপশনের মধ্যে, যেটা 2350 খ্রিস্টপূর্বাব্দে সেটা কিন্তু উদ্ধৃত রয়েছে। অর্থাৎ এই খ্রিস্টপূর্বাব্দের সময় কিন্তু সিন্ধু সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়ার ব্যবসা বাণিজ্য চলেছে, তার জন্য লেনদেন চলেছে বলে সম্পর্ক তৈরি হয়েছে। এছাড়াও যদি আজকে বিভিন্ন স্পটে গিয়ে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই দূরবর্তী অঞ্চলে নিশ্চয়ই খুব দ্রুত, আজকের মতো তার ফ্লাইট সিস্টেম নেই, তাহলে নিশ্চয়ই সেখানে ব্যবসা বা বণিকদেরকে, ব্যবসায়ীদেরকে রেস্ট বা হল্টিং স্টেশনের দরকার পড়তো। সেই নিরিখে মাঝ রাস্তায় ইন্টারমিডিয়েট স্টেশন রাখা হতো বা হল্টিং স্টেশন রাখা হতো। অর্থাৎ মেসোপটেমিয়ার সঙ্গে মেহুলার এই যে দূরত্ব, সেই দূরত্বকে কভার আপ করার জন্য মাঝখানে একটা হল্ট নেওয়া হতো। সেই হল্টগুলো অনেক রকম উপায় ছিল, অনেক রকম জায়গায় ছিল। যেমন নাম দিলহাম, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বাবা, দেখে রাখিস। দিলহাম, দিলমান বা দিলমুন, এটা কোথায় পার্টিকুলারলি? বর্তমান সময়তে বাহারেন নামক যে অঞ্চল তোমরা পড়ো, সেই বাহারেনই একটা সময় নাম ছিল দিলমুন। তোমরা বর্তমান সময়তে যে জায়গার নাম পাও মাকরান কোস্ট, যেটা ওমান আর ইরান যাকে বলো, তার যে সংযোগস্থল রয়েছে মাকরান উপকূল, সেই মাকরানে সেই সময় কিন্তু মাকান বলা হতো। সেখানে কিন্তু এরকম হল্টিং স্টেশন ছিল। এছাড়াও অন্যান্য অঞ্চলে ছিল, যেমন আফগানিস্তান অঞ্চল, ইরান অথবা পারস্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলতো। এছাড়া মধ্য এশিয়ার সঙ্গেও কিন্তু ব্যবসা বাণিজ্য চলতো। অর্থাৎ স্থলপথ, নদীপথ, সমুদ্রপথ সব উভয়তেই অন্তরাজ্য অঞ্চলে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু ব্যবসা বাণিজ্যের খুব সুসম্পর্ক ছিল এই সিন্ধু সভ্যতার বাসীদের। তো ওভারঅল যদি ব্যবসা বাণিজ্যকে নিয়ে আমরা ওভারঅল একটুখানি পড়াশোনা করে নিই বা সিনপসিস নিয়ে নিই, কি কি আইটেম লেনদেন চলতো। তো এক্সপোর্ট মনে রাখবে বাবা, অর্থাৎ
এক্সপোর্ট মানে যা আমরা দিতাম, অর্থাৎ রপ্তানি করতাম। রপ্তানি করতাম কি কি জিনিস? অবশ্যই কটন, কারণ এটাই আমাদের এখানে প্রথম উৎপাদন করা হয়েছিল, কটন টেক্সটাইল। এছাড়া হাতির দাঁতের জিনিসপত্র, আইভরি প্রোডাক্টস, এছাড়া কার্নেলিয়ান বিডস কিংবা টেরাকোটার নানা রকম পুতুল, কিংবা কপার, কিংবা টিম্বার কাঠ, টিক বা সিডার গাছের কাঠ, বিভিন্ন রকম প্রাসাদ, ফার্নিচার এগুলো বানানোর জন্য কাঠ সাপ্লাই হতো, হাতির দাঁত সাপ্লাই হতো, কার্নেলিয়ান সাপ্লাই হতো, টেরাকোটার জিনিসপত্র বিক্রি করা হতো। এবার এছাড়াও কটন সাপ্লাই করা হতো, তো রপ্তানি করা হতো, বাইরে পাঠানো হতো। আর কিগুলো বাইরে থেকে কিগুলো আসতো, মানে আমদানি কি কি করা হতো? আমদানি করা হতো গোল্ড, আফগানিস্তান থেকে সোনা আসতো, কিংবা সাউথ ইন্ডিয়া থেকে সোনা আসতো। সিলভার আসতো, রূপা থেকে আসতো, রূপা আসতো ইরান থেকে কিংবা মেসোপটেমিয়া থেকে। টিন থেকে আসতো, আফগানিস্তান এবং ইরান থেকে টিন আসতো। লাপিস লাজুলি একটুকেই বললাম আফগানিস্তানের শত্রু ঘাই থেকে আসতো। জেড থেকে আসতো, সেন্ট্রাল এশিয়া থেকে আসতো। এই পয়েন্টগুলোকে মেমোরাইজ করতে হবে। সমস্তটা নোট বাংলা এবং ইংরাজি মাধ্যমে তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। একটু বাবা আমার সাথে সাথে রিভিশন দে, পরীক্ষার আগ দিয়ে মক নিয়ে তৈরি করে নেবো, একটু পড়াশোনা কর, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো মনে থাকে যেন। প্রচুর প্রচুর তথ্য হয়, সব তথ্যের থেকে মোস্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু তোমাদের সামনে আনছি, যে তোমরা কিন্তু কুইক রিভিশন দিয়ে নিতে পারো। এবং যারা পড়াশোনা সবে সবে শুরু করছো, হয়তো এবারেই প্রথম দেবে ডাব্লিউবিসিএস, তারা চিন্তা করো না, শুধু ক্লাসগুলো করো এবং নিজের মধ্যে জারণ করো। এছাড়া যদি দেখি ব্যবসা বাণিজ্য হতো কি উপায়তে, মেকানিজম অফ ট্রেড, তাহলে তিনটে উপায়তে ব্যবসা বাণিজ্য হতো। এক, বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলতো। সাধারণ যে দ্রব্য জিনিসগুলো ছিল, টুকিটাকি রোজগারের জীবনে যে এগুলো লাগতো, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বিনিময় প্রথার মাধ্যমে লেনদেন হতো। কারণ তথাকথিতভাবে আধুনিক সময়কালে যাকে আমরা কয়েনের সিস্টেম বা যাকে আমরা বলি মুদ্রা সিস্টেম, নোট, কারেন্সি, এগুলো কিন্তু তখনকার দিনে ছিল না, অর্থাৎ টাকা পয়সার ব্যাপার ছিল না অর্থনীতিতে। সুতরাং বিনিময় প্রথা ব্যবহার করা হতো বেশি, সেটা প্রাচীনকাল আবার থেকে হয়ে আসছে। তো হরপ্পা সভ্যতা, নগরীতি সভ্যতা ছিল, কিন্তু তার বেসিক ফাউন্ডেশন ব্যবসা বাণিজ্যের জন্য ছিল বিনিময় প্রথা। এছাড়া স্পেসিফিক যেগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিসপত্র, যেখানে ওর থেকে তৈরি হচ্ছে প্রোডাক্টের আইডেন্টিটি বলা যেতে পারে, টাকা বলা যেতে পারে ট্রেডমার্ক, বা তার তার জিনিসপত্র নষ্ট হয়ে যাবে না তো, তার গ্যারান্টি দেওয়ার জন্য, যাকে বলা হয় এক ধরনের স্ট্যাম্প, তার জন্য শিলমোহরে ব্যবহার করা হতো, ঠিক আছে? এছাড়া অবশ্যই জিনিসপত্র তুমি যে উপায়তে দাও না কেন, তোমার তো পরিমাপ থাকতে হবে, তার জন্য পরিমাপ পদ্ধতি কিন্তু বেশ ভালো রকমের ছিল। কীরকমভাবে ছিল চলো দেখে নিই আমরা। বাটার সিস্টেম ছিল, যেহেতু কয়েন সিস্টেম, মানি সিস্টেম যখন ছিল না, যেটা বর্তমান সময় দেখতে পাই, অর্থাৎ এক্সচেঞ্জ অফ গুড, তার জন্য বাটারি সিস্টেম ছিল, বিনিময় পদ্ধতি ছিল, এটা তো জেনে গেছিলাম আগেই। সিল অ্যান্ড শিলিংস, অর্থাৎ শিলমোহরে কখন ব্যবহার করা হতো, পারপাস কি ছিল? মোস্টলি স্কোয়ার শেপের ছিল এই শিলগুলো, শিলমোহরগুলো, যেটা সিন্ধু সভ্যতায় ব্যবহার করা হয়েছে। এবং কিসের দ্বারা তৈরি হতো সেগুলো? মেড অফ স্টিয়াটাইট, স্টিয়াটাইটের দ্বারা তৈরি করা হতো, এগুলো মনে রাখবে। অর্থাৎ অথেন্টিক ট্রেডের জন্য এই স্টিয়াটাইটের চতুষ্কোণ স্কোয়ার শিলমোহর ব্যবহার করা হতো, ঠিক আছে? আইডেন্টিটির জন্য শিলমোহর ব্যবহার করা হতো। এছাড়া যদি বলা হয় ওজন পরিমাপ করা হতো কীরকমভাবে, ওজন পরিমাপ করা হতো বাইনারি এবং দশমিক সিস্টেমের মাধ্যমে পরিমাপ করা হতো। লোয়ার ডিনোমিনেশন, কম সংখ্যাগুলোর জন্য ওই 1, 2, 4, 6 এরকম করে এগোনো যেত, ঠিক আছে? আর যেগুলো বড় বড় হায়ার ডিনোমিনেশন, তার জন্য দশমিক প্রথা ব্যবহার ছিল, ঠিক আছে? এছাড়া জিনিসপত্র পরিমাপ করার জন্য বা মাপ করার জন্য, ওজন করার জন্য বাটখারা লাগবে। তো সেই বাটখারার সিস্টেমের জন্য কি করা হতো, যে এক ধরনের চার্ট ব্যবহার করা হতো, এক ধরনের বাটখারা ব্যবহার করা হতো, যে বাটখারা দেখতে লাগতো কিউবিক্যাল, ঘনকাকৃতির হতো, কিউবিক্যাল শেপের হতো এই বাটখারা, ঠিক আছে? কিউবিক্যাল শেপের হতো এই বাটখারা। এবং পরিমাপ করার জন্য, যেমন কাপড় পরিমাপ করা হয় ফিতে বা স্কেল থাকে, তখনকার দিনে একটা স্কেল ছিল, যে স্কেল লিনিয়ার স্কেল, যেটা হাতির দাঁতের তৈরি হতো এবং যেগুলো লোথালে পাওয়া যাচ্ছে, লোথাল স্কেল নামে পরিচিত। লোথাল, গুজরাটের লোথালে এই নিদর্শনগুলো পাওয়া যাচ্ছে। দেখো বাংলায় তোমাদের কিন্তু
নোট আমি দিয়ে রেখে দিয়েছি। অর্থাৎ যার যে ভাষাতে সুবিধা তোমরা শুধু পড়ো আর এক্সাম ক্র্যাক করো। এবার জিনিসপত্র বাণিজ্য চলতো, পরিমাপ করা হলো, টুলস ছিল, সবই বুঝলাম স্যার। তো বাণিজ্য করার জন্য ট্রান্সপোর্ট সিস্টেম কেমন ছিল, লজিস্টিক কেমন ছিল? ওই যে আগেই বললাম, সড়ক পথ ল্যান্ড ট্রান্সপোর্ট ছিল, রিভারিন নদীপথ ছিল, এবং ম্যারিটাইম সমুদ্র পথ ছিল। ম্যারিটাইমের জন্য লোথাল গুজরাট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে বড় সড়ো সমুদ্র বন্দর ছিল। এছাড়াও বেশ কিছু বন্দর নগরীও ছিল, পোর্ট সিটিস ছিল, যেমন ধোলাভিরা, যেমন সুতকাঞ্জনদার। এই সুতকাঞ্জনদারটা কোথায়? পারস্য বর্ডারের কাছাকাছি, অর্থাৎ ইরান বর্ডারের কাছাকাছি এটা রয়েছে। এছাড়া ধোলাভিরাতে পাওয়া গেছে তোমার পোর্ট সিটি, বন্দর নগরী। এছাড়া লোথাল তো খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের খাম্বাত উপসাগর বা গালফ অফ ক্যাম্বের পাশ দিয়ে রয়েছে। তো রিভারিন এক ধরনের ম্যারিটাইম ট্রান্সপোর্ট সিস্টেম সেখানে ছিল। এছাড়া সিন্ধু অঞ্চলের বিভিন্ন যে কেন্দ্রগুলো ছিল, সেখানে সিন্ধু নদকে কেন্দ্র করে, সিন্ধু নদের যে বিভিন্ন রকম ট্রিবিউটারিজগুলো ছিল তাকে কেন্দ্র করে কিন্তু নৌপথেও ব্যবসা বাণিজ্য চলতো। এছাড়া তো সড়কপথে ব্যবসা বাণিজ্য হতোই। সড়কপথে ব্যবসা বাণিজ্য করার জন্য কি ছিল? গরুর গাড়ি ছিল। কি করে বুঝলাম? তার কারণটা হচ্ছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিকবিদরা সেই সময় মডেল গাড়ি পাচ্ছেন, পোড়ামাটির, টেরাকোটার নানা রকম নিদর্শন পাচ্ছেন, কাঠের জিনিসপত্র পাচ্ছেন। সেগুলো আমরা আগেই দেখে নিয়েছি, আগের ক্লাসেও সেগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছিল। ঠিক এই যে নিদর্শন, ঠিক স্যার। ওভারঅল তাহলে সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল? সিন্ধু সভ্যতা নগরভিত্তিক সভ্যতা, সিন্ধু সভ্যতা ব্যবসায়িক সভ্যতা। স্বাভাবিকভাবেই যারা চাষবাস করে তারা একটু হলেও নিচু শ্রেণীর লোকজন, আর উচ্চবিত্তর লোকজন বলতে গেলে যারা ব্যবসায়ী। মূলত এই সিন্ধু সভ্যতা অঞ্চলে কিন্তু যারা পোর খাওয়া ব্যবসায়ী লোকজন, উচ্চবিত্ত লোকজন, তারাই একটা এককেন্দ্রিক সমাজ ব্যবস্থা তৈরি করেছিল। সেরমভাবে যে প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো রাজা ছিল কিনা বোঝা যায়নি, তবে বোঝা গেছে এটাই, যার কাছে টাকা ছিল তারাই কিন্তু সভ্যতাটাকে বা সমাজটাকে পরিচালনা করতেন। হ্যাঁ, সেই সময় কিন্তু ব্রাহ্মণ্যবাদ বা পৌরোহিত্য এই ব্যাপারটাও কিন্তু খুব বেশি করে পপুলার হয়নি। প্রিস্ট কেন্দ্রিক সভ্যতা তখন কিন্তু তৈরি হয়নি। অর্থাৎ অভিজাত বর্গদেরকে নিয়ে কিন্তু তারা কিন্তু এই সভ্যতা তৈরি করেছিল। সেখানকার বিভিন্ন রকম সিটাডেল, দুর্গ, এই 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 যে তার স্ট্রাকচার, নগর তৈরি, তার যে সিভিলাইজেশন, আমরা বলেছিলাম টাউন প্ল্যান যে স্ট্রাকচার, আগের কাছে সেগুলো কিন্তু বুঝে গেছিলাম আমরা। ওভারঅল যদি দেখা যায় সভ্যতাটা কী ছিল, তাহলে স্পষ্টভাবেই বুঝতে পারবো যে এই ধরনের নগরভিত্তিক জীবন যেটা হরপ্পা সভ্যতা ছিল, সেটা কিন্তু পুরোপুরি উচ্চবিত্ত থেকে নিম্নবিত্তের দিকে হায়ারার্কি বরাবর ছিল। ঠিক আছে? এবং যদিও সমস্ত পুরুষ এবং মহিলারা প্রত্যেকে কিন্তু বেশ স্টাইলিশ ছিলেন, ফ্যাশনেবল ছিলেন। ঠিক আছে? তাদের স্টাইল, পার্সোনাল গ্রুমিং, একটা সেন্স, স্ট্রং সেন্স ছিল। পুরুষ মহিলা উভয়ই কিন্তু তারা কি করতো, নানা রকম ফ্যাশনেবল যে জিনিসপত্র হয় তা সেটা ব্যবহার করতো, অলংকারের ব্যবহার করতো, দাড়ি, গোঁফ, চুল, কিংবা নানা রকম অর্নামেন্টস, হাতের বাজু, গলায় যাকে বলা হয় যে নেকলেস, হার টার, এগুলো ব্যবহার করতো। অর্থাৎ অলংকারের বেশ ব্যবহার করতো পুরুষ মহিলা নির্বিশেষে। মেয়েরা লিপস্টিকের ব্যবহার জানতো, মেয়েরা কাজলের ব্যবহার জানতো, সেগুলো কিন্তু আমরা পেয়েছি, বিভিন্ন রকম ক্ষেত্রে পেয়েছি। ঠিক পুরুষ নারী উভয়ই নেকলেস কিংবা ফিলেট কিংবা বাজুবন্ধ ব্যবহার করত। সিন্ধু সভ্যতার দিকে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যায় তারা কুসংস্কারও কিছু ছিল। কোত্থেকে বুঝি স্যার? তার কারণ প্রত্নতাত্ত্বিক উপাদানে মাটি খুঁড়ে পাওয়া গেছে তাবিজ, মাদুলি, এগুলো পাওয়া গেছে। তার মানে তারা যে অনেক সময় কুসংস্কারগ্রস্তও ছিল, সেটাও কিন্তু সেখান থেকেই, এই ধরনের অলংকার থেকেও পাওয়া যায় যে তারা কোথাও না কোথাও হয়তো ব্ল্যাক ম্যাজিককে হয়তো বিশ্বাস করতো। এছাড়া তারা তো সোনা, তামা, ব্রোঞ্জ, কালেনিয়াম, পোটাটাইট, সিরাটাইট নানা রকম অলংকারের ব্যবহার করেছে, উপাদানের ব্যবহার করেছে। রাজনীতি আগেই বললাম, সেন্ট্রাল অথরিটি মে হ্যাভ কন্ট্রিবিউটেড টু ইউনিফর্ম কালচার। একটা এককেন্দ্রিক শক্তি ছিল যেটা পুরো ব্যবস্থাটাকে পরিচালনা করত। নো ক্লিয়ার আইডিয়া অফ অ্যান অর্গানাইজড ফোর্স অর স্ট্যান্ডিং আর্মি। সেনাবাহিনী ঠিকঠাক ছিল কিনা, কোনো প্রশাসনিক ঠিকঠাক ব্যবস্থা ছিল কিনা, সেটা কিন্তু পরিষ্কার করে বোঝা যায়নি।
পরিষ্কার হওয়া যায়নি উপাদানগুলো থেকে। Priests did not rule in Harappa as they did in the cities of lower Mesopotamia. মেসোপটেমিয়া অঞ্চলে যেমন দেখা যায় যে পৌরোহিত্য বা প্রিস্টদের ভূমিকা, সিন্ধু সভ্যতা অঞ্চলে কিন্তু এই প্রিস্টদের ভূমিকা দেখতে পাওয়া যায়নি, বরং দেখতে পাওয়া গেছে কাদের ভূমিকা? বণিকদের ভূমিকা দেখতে পাওয়া গেছে। ক্লাস অফ মার্চেন্ট সেখানে পসিবলি হয়তো রুলড করেছে, এটা দেখতে পাওয়া গেছে। ধর্মতান্ত্রিক নিদর্শন কি ছিল? ধর্মতান্ত্রিক নিদর্শন বলতে গেলে অবশ্যই মনে পড়ে যাবে পশুপতি মহাদেবের কথা, অর্থাৎ তাকে বলা হয় প্রোটোশিব। প্রোটোশিব যার মাথায় 3খানা শিং রয়েছে, বিভিন্ন রকম পশু পাখি রয়েছে, দেখতেই পাচ্ছ, একদিকে 2 দিকে হরিণ, এছাড়া হাতি, ঘোড়া, বাঘ, সিংহ সমস্ত রকম মিলিয়ে এই প্রোটোশিবের যে মূর্তি তাকে পুজো আচ্ছা করা হতো, সেইটাকে কিন্তু প্রত্যায়িত হচ্ছে সে সময় মেন দেবতা হিসাবে। এছাড়া মাতৃ দেবতার সাধনা করা হতো। মাদার গডেস ওয়াজ চিফ মেল ডেইটি, ঠিক আছে। এছাড়া আগুনকেও তারা পুজো আচ্ছা করতো, দে অলসো ওয়ার্শিপ ফায়ার, ঠিক। এছাড়া লিঙ্গ পূজায় তারা বিশ্বাস রাখতো। প্রিভিলেন্স অফ দ্য ফালুস লিঙ্গাম অ্যান্ড ইয়ানি, যোনি পুজো তারা করতো, যাকে আমরা শিবের লিঙ্গ বলে থাকি, ঠিক আছে। পরবর্তীকালে এই ঋগ্বেদা যদিও বলছে যারা নন আরিয়ান তারা কিন্তু মূলত এই পার্টিকুলার লিঙ্গ পূজায় বিশ্বাস রাখতো। তারা মানে আর্যরা, তো যদিও বিতর্ক আছে যে সিন্ধু সভ্যতার লোকজন আর্য কিনা, তবুও ধরে নেওয়া যেতে পারে যে আর্যদের মধ্যে যেহেতু একটা গ্যাপ রয়েছে, তো সিন্ধু সভ্যতার লোকজন আর্য ছিল না, তো ন্যাচারালি বোঝা যাচ্ছে যে তারা লিঙ্গ পূজায় বিশ্বাসী ছিল। কারা? সিন্ধুবাসীরা, ঠিক আছে। হরপ্পান বিলিভড ইন ঘোস্ট, এই যে একটু আগেই বললাম, তারা ভূত পেতে বিশ্বাস করত, ইভিল ফোর্সে বিশ্বাস করত, এবং ওর থেকে বুঝতে পারছি তারা বেশ কিছু তাবিজ ব্যবহার করত, অ্যামুলেটস আগেনস্ট দেম, তারা তাবিজ, মাদুলি এইগুলো পরিধান করত, এবং সেখান থেকে আমরা সেই জিনিসগুলোকে আইডিয়া করতে পারছি। তো ওভারঅল সিন্ধু সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আমরা যে যে পয়েন্টকে মাথার মধ্যে রাখবো, যেগুলো তোমরা পড়ে অবশ্যই যাবে, কি কি পয়েন্ট মাথার মধ্যে রেখে যাবে? 1, সবাই টাউন প্ল্যান পড়ে, তো টাউন প্ল্যানিং পড়তেই লাগবে, কোথায় কি পাওয়া গেছে না পাওয়া গেছে। ইম্পর্টেন্ট সাইটসগুলোকে পড়বে, এবং তাদের যারা আর কি উদ্ধারকর্তা মানে ফাউন্ডার্স, তাদের লিস্ট আগের ক্লাসে বলে দিয়েছি, সেটাকে দেখবে। এগ্রিকালচার অনেকেই মন দিয়ে পড়ে না, এগ্রিকালচার দেখবে। ট্রেড অনেকে দেখে, বাট ট্রেড খুব মন দিয়ে পড়ে না, কারণ ট্রেড থেকেই বিভিন্ন রকম শিলমোহরের কথা চলে আসে, শিলস ইম্পর্টেন্ট হয়ে যায়। এছাড়া টেকনোলজি আলাদা করে দেখার ব্যাপার আছে, টেকনোলজি অ্যান্ড টুলস, এরপরে সোসাইটি, এই পয়েন্টগুলোকে খেয়াল করে রাখতে হবে, এবং এখান থেকে যে সাব পয়েন্টগুলো আসছে সে সাব পয়েন্টগুলোকে মাথার মধ্যে রাখতে হবে, কোথায় কোন জিনিস পাওয়া যাচ্ছে। তো আমরা এরকমভাবে ওভারঅল পুরো হিস্ট্রির জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাব, এবং যেহেতু বলেছি পরীক্ষা সামনেই আসছে, সেই কারণে এবার থেকে এর পরের ক্লাস থেকে লম্বা লম্বা ক্লাস হবে আরও, যেখানে বলতে পারো ওয়ান শট বা ম্যারাথন টাইপের ক্লাস হবে, যেখানে এর পরের ক্লাসে বৈদিক থেকে শুরু করব, সেশনটা অনেকখানি টানবো, অর্থাৎ আর 3খানা ক্লাসে পুরো অ্যানশিয়েন্ট হিস্ট্রি শেষ করে দেবো। লম্বা ক্লাস হবে, এবং তোমরা রেডি হয়ে থাকো যাতে তোমরা সেই ক্লাসগুলোকে করে খুব কুইক রিভিশন এবং ইন ডেপথে সমস্ত পয়েন্ট যেন মিস না যায়, সে পড়াটা তৈরি হয়ে যায়। তোমাদের সঙ্গে তো আমি খাটছি, তোমরা সঙ্গে থাকো যাতে আমরা বুঝতে পারি যে তোমাদের পড়াশোনাটা কাজে লাগছে। চলো সবাই মিলে এইবারে যে 2 বছর গ্যাপ গেল WBCS, এই 2024-এর যে প্রিলিমস আছে সেই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না, এবং 2025 সালেরও প্রিলিমস কিন্তু 2026 সালের শেষের দিক থেকে হবে বলে আশা রাখছি। সুতরাং জোর কদমে পড়াশোনা করো, যেটুকু পারছি আমরা আমাদের তোমাদের সঙ্গে রয়েছি। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।